একটু এখানে এসো। আপনারা যা হাততালি, প্রথম হাততালি, হাত তুলে হাততালি এনার জন্য দিন। তার কারণ উনি না থাকলে, জয়া ফিল্ডে নামো, উনি না থাকলে হয়তো এরকম ভাবে এত কিছু অ্যারেঞ্জ করা যেত না। মানে পিছনের দিকে রামকৃষ্ণ স্যার ছিলেন, সামনে উনি আসেন না। এবং সবসময় আজকে বেলুড় মঠে আমি যখনই যাই, সে প্রথম ফোন কলসটা কিন্তু রামকৃষ্ণ স্যারের কাছে এসেছিল যে আমরা আপনাকে। তো এটা একটা বড় আমার জীবনের মুহূর্ত। এরকম আমরাও আমাদের জীবনে ধ্রুবতারাকে খুঁজে পাই। সো আমাকে যদি উনি না ফোন করতেন তাহলে হয়তো আমার জীবনের একটা দিক খোলা হতো না। আমি আরেকবার রিকোয়েস্ট করবো আপনাকে হাত তুলে হাততালি দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিৎ মহারাজ, আপনাকে বলবো একটু আসার জন্য। যে দুজন মানুষকে আজকে আমি কাছে পেয়েছি, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। তার কারণ এই ধরনের রেসপেক্টেড মানুষরা না থাকলে হয়তো আপনাদের সামনে আমি আসতে পারতাম না। জিৎ মহারাজ বিদ্যা মন্দিরের ইনচার্জে আছেন, ওনার জন্য একটা জোরদার হাততালি। জয়া, ওনার জন্য একটা জোরদার হাততালি দেবেন, জোরদার হাততালি দেবেন। আমার একটা গল্প মনে পড়লো যখন মহারাজদের কথা শুনছিলাম। সেই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং অনেকেই আজকে হয়তো ফার্স্ট টাইম আমার সামনে উপস্থিত, এবং আপনাদের হয়তো আশীর্বাদের জন্যই আমি এখানে। জয়াকে বলবো একটু স্লাইডটা চেঞ্জ করে দিতে প্লিজ। সো গল্পটা খুব বিখ্যাত একজন মানুষের গল্প। সেই মানুষটা বিখ্যাত হওয়ার পিছনে সেই ঘটনাটা ঘটাটা হয়তো দরকার ছিল। আমি পরশুদিন ফালাকাটায় ছিলাম, কালকে ছিলাম কাটোয়াতে। তো দুই জায়গাতেই একটা কথা আমি শেয়ার করেছিলাম, যে কথাটা হচ্ছে কোইন্সিডেন্ট, আমরা যেটাকে কাকতালীয় বলি। তো সেটা অনেকটা এরকম, ডেস্টিন মানে হওয়ার ছিল বলে হয়েছে। যেরকম ফালাকাটায় ট্রেনে আমি উঠেছি তিস্তা তোরসাতে, আমি যেখানে বসে আছি, একজন ভদ্রলোক ভদ্রমহিলা ট্রেনে দেখে ওনারা বলেন আপনার প্রচুর ভিডিও দেখি, বলে আমার পাশে দাঁড়ালেন, একটি ছবি তুললেন, এবং একটু বাদে বললেন আমরা একটু বাদেই আসছি, খুব মন দিয়ে গল্প করব। কিন্তু তার 10 মিনিটের মধ্যে ওনারা রিয়েলাইজ করলেন ওনারা ভুল বগিতে উঠেছে। মানে AB1 আর আমাদেরটা ছিল A1। তখন যাওয়ার সময় বললেন এটা ভুল নয়, এটা কেউ ডেস্টিন করেছিল যে আপনার সাথে আমার দেখা হবে। রাইট অর রং? বোঝাতে পারছি ব্যাপারগুলো? চায়ের যে প্যাকেট, আমরা যে আজকাল গ্রিন টি খাই, বা যে ছোট ছোট চায়ের প্যাকেট আমরা দেখি, আমি জানি না কতজন এটা জানেন, এটা শুরুটাও কিন্তু ভুল থেকে হয়েছিল। রিয়েল বড় বড় যখন চায়ের প্যাকিং হতো, বহু জায়গায় দেখা গেছিল চা নষ্ট হচ্ছিল। সেই চা যাতে নষ্ট না হয় সেই জন্য ছোট 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 প্যাক করে একটা বড় প্যাক, আবার সেটাকে আরেকটা বড় প্যাক, এভাবে প্যাকিং করা হচ্ছিল। তো কোনো একটি জায়গায় একটি চায়ের প্যাকেট ফেটে, তো সেইখানে ওটা বাই অ্যাক্সিডেন্ট ইউজ হয়, এবং সেই অ্যাক্সিডেন্টের জন্য আজকে আমরা এত বড় টি ব্যাগ পাচ্ছি। ঠিক এইরকমই আমাদের জীবনে বহু অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্টের কারণে অনেক বড় কিছু ঘটতে পারে। তো যে গল্পটা বলবো বলে আমি দাঁড়ালাম, আমার পুরো প্রিপারেশন না জলে চলে গেছে। মহারাজরা বলছে আর আমি খাতা খুঁজছি, ভাগ্যি সেই খাতাটা এনেছিলাম, কিছু কিছু খুঁজে পেলাম, না হলে তো আমি বলতেই পারতাম না। তো গল্পটা অনেকটা এরকম, একটি ছেলে প্রচন্ড ডিস্টার্ব তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে, এবং তার মনের মধ্যে এটা রিয়ালাইজ হয়েছে যে আমার বেঁচে থাকার কোনো রাইট নেই। ছেলেটি প্রচন্ড ডিস্টার্ব মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, এবং একটি পার্কের বেঞ্চে বসে আছে, এবং বেঞ্চে বসে এটা রিয়ালাইজ করছে যে আমার কাছে কিছুই নেই, আমার কাছে যতটুকু ছিল সব শেষ, আমার আশা শেষ, আমার ভরসা শেষ, আমার চেষ্টাও শেষ, অতএব জীবনটাও শেষের দিকেই যাক। ঠিক ওই মুহূর্তে সে দেখে তার যে বেঞ্চে বসেছিল, তার বেঞ্চের কর্নারে একজন বয়স্ক ভদ্রলোক এসে বসে, এবং তাকে দেখে মনে হয় তিনি খুব বিচক্ষণ কোনো মানুষ। দেখে, কিন্তু দেখে কোনো গুরুত্ব দেয় না, তার কারণ তার জীবনের যে আশা, সব আশা নিরাশায় পরিণত হয়েছে। সে মেন্টালি ডিসাইডই করে নিয়েছে লাইফ উইল বি এন্ড ভেরি সুন। আর ঠিক সেই সময় ওই ভদ্রলোক ওই ছেলেটিকে দেখে বলল, আমার মনে হচ্ছে তোমার মনে হয় খুব মন খারাপ। ছেলেটি একটা মিনিংলেস ভাবে বয়স্ক ভদ্রলোকের দিকে তাকালেন। ভদ্রলোক এটাও বললেন, আমি জানি না তোমার কি প্রবলেম, কিন্তু কোনোভাবে তোমার প্রবলেমের কোনো একটা জায়গায় আমি হয়তো হেল্প করতে পারি, যদি তুমি
আমাকে সুযোগ দাও। সে বুঝতেই পারলো যে আমার জীবনের 90% এখানে শেষ হয়ে গেছে, 99%ও শেষ হয়ে যাবে। দেখি না একবার যদি আমার প্রবলেমটা বলে কোনো না কোনোভাবে যদি আমার প্রবলেমের কোনো সুরাহা হয়। নিরাশার মধ্যেই বলল, আমি যতগুলো চেষ্টা করেছি, যা করেছি সব জায়গায় ফেল করেছি, অতএব আমি বুঝতে পারছি আমার লাইফে আর মনে হয় এগোনোর মানে, জীবনটা শেষ করে দেওয়ার মানে এগোনো। বয়স্ক ভদ্রলোক একটা বেঞ্চের এরকম সাইডে বসেছিলেন, ছেলেটি বসেছিল এরকম সাইডে। ভদ্রলোক আস্তে করে ওর পাশে আসলেন এবং পিঠে হাত দিয়ে বললেন, ডু ইউ নো হু অ্যাম আই? তুমি কি জানো আমি কে? এই কথা শোনার পর ছেলেটি কপালটা কুঁচকে বলল, না আমি জানি না। বললো ওয়েট, বলে পকেট থেকে একটা চেক বই বার করলো, বার করে নিচে যেখানে নাম লেখা থাকে সেখানে দেখলো প্রিন্টেড কিছু একটা লেখা আছে, সেখানে সে একটি সিগনেচার করলো এবং চেকটা ছিঁড়ে দিয়ে বলল, ইউ নো আই অ্যাম মিস্টার রকাফেলার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওয়েলদিয়েস্ট পার্সন। আমার কাছে এত টাকা আছে, তুমি যত খুশি লিখতে পারো, তুমি এটা ধার হিসেবে নাও, ঠিক 1 বছর বাদে আমি তোমার কাছ থেকে এটা রিটার্ন দেবো উইদাউট এনি ইন্টারেস্ট। আমি এইটুকু তোমার জন্য করতে পারি। ও অবাক হয়ে গেল, কারণ ও যতবার যত কিছু করতে গেছে সব জায়গায় ফেলিওর, ইভিন ওর কাছের লোকের ওকে বিশ্বাস করেনি, সেখানে একটা আননোন মানুষ এসে এতটা বিশ্বাস কি করে করলো। এই কথাটা শোনার পর ও বিশ্বাসের সুযোগে হাতটা বাড়ালো, চেকটা হাতে দিয়ে বলল, তুমি কিন্তু ভুলো না, ঠিক 1 বছর বাদে এই চেয়ারে আমি আবার তোমার জন্য আর দিনে ওয়েট করব। ডেটটা লিখেছিল চেকে। খুব এক্সাইটেড হলো, থ্যাংক ইউ বললো, পকেটের মধ্যে চেকটা রাখলো, উঠে দাঁড়ালো। ওর যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চেয়ারে বসেছিল সেটা হচ্ছে ড্রপ শোল্ডার, সেখান থেকে একদম এরকম ভাবে সোজা হয়ে দাঁড়ালো। এবং যে মোমেন্টে সোজা হয়ে দাঁড়ালো, ওর কোথাও একটা মনে হলো আজকে আমি পৃথিবীর ওয়ান অফ রিচেস্ট পার্সন, দেখি কে আটকায়। এবং ওর হাঁটা চলা একটা ইউনিক বিলিফ সিস্টেমের মতন, যেন ব্যাংকের দিকেই যাচ্ছে একদম স্মার্টলি। ব্যাংকের ঠিক দরজার মুখে এসে দাঁড়িয়ে ভাবলো, চেকটা যা খুশি তো আমি লিখতে পারি, বাট লেটস সি, চেকটা তো আমার কাছে আছে, এটা তো আমার অ্যাসেট, দেখি তো আমার কাছে কত টাকা আছে, একবার ট্রাই তো করে দেখি। পকেটে এখানে সেখানে হাত ঢুকিয়ে ও পেলো $25 আর কিছু খুচরো পয়সা। আর ঠিক সামনে দেখলো একটা বিরাট বড় মার্কেট, যেখানে ফলের আড়ত। ওর কোথাও দেখে মনে হলো যে দেখি তো এই $26-25 আর খুচরো নিয়ে $26 দিয়ে একবার ট্রাই তো করে দেখি, না হলে তো চেক আছে, যেখানে সেখানে ফেলা যাবে, যখন খুশি ফেলতে পারবো। ও গেল না, এত কনফিডেন্স ওর হাঁটা চলার মধ্যে যে ওর কাছে কোটি টাকা আছে। গিয়ে ও খুঁজে 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 কিছু দারুণ দারুণ ফল কিনলো, অ্যান্টিক ফল, ফ্রুটস, যেটাকে সুন্দর করে প্যাকিং কিনলো, কিছু কিনে প্যাক করলো, 10টা প্যাকেট বানালো। বানিয়ে ও তো কনফিডেন্সই আলাদা, মানে সো মাঝে মাঝেই ওর ভেতরে মনে হচ্ছে আমি তো ফারারির মালিক। মানে অ্যাজ ইফ আপনি যদি একটা ফারারির মালিক হন, আপনার ব্যাংকে যদি 1000 কোটি টাকা থাকে, আপনার হাঁটা চলা কিরকম হবে আপনি বুঝতে পারছেন তো? ওরও ঠিক সেই রকম ছিল। ও বোল্ডলি সামনেই ওই ফ্রুটসগুলো কিনে একটু বাইরে গিয়ে দেখলো প্রচুর বড় লোকদের বাড়ি। ও একটি বড় লোকের বাড়ির নাম দেখেই বুঝলো, বাড়ি দেখে বুঝলো এটা রিচেস্ট পার্সনের বাড়ি। দরজা নক করলো, দরজা খুললো, খোলা মাত্র বললো, ও নিজের নাম বললো, বললো এটা খুব অ্যান্টিক ফ্রুটস, যদি আপনি নিতে চান আমি দিতে চাই উইথ এ স্পেশাল ডিসকাউন্ট। ও একটা মিনিমাম প্রফিট ধরে প্রোডাক্টটা দিল। এবং যাদের বাড়িতে গেছিল তাদের বাড়িতে কোনো একটা অকেশন ছিল, ওরকম প্যাকিং দেখে ওর কাছ থেকে 10টা ও বানিয়েছিল, 5টা ওখানেই ওনারা কিনে নিলেন। ওর কনফিডেন্স আসলো যে একটা মিনিমাম অ্যামাউন্ট তো পেয়েছি, চেক তো আমার কাছে আছে, চেকটা পরেও ভাঙানো যাবে। ঠিক এইভাবে 3 বার দিনে জিনিসটাকে রোটেট করলো। রাত্রিবেলা গিয়ে ক্যালকুলেট করে দেখছে চেক প্লাস হাতে এক্সট্রা $20 এসছে। ওর কনফিডেন্স লেভেল ধীরে ধীরে কি হলো, বাড়া আরম্ভ হলো। ঠিক পরের দিন ওই 3 বারটাকে ও 5 বারে কনভার্ট করলো। অল্প অল্প কেনে, অল্প অল্প ইনভেস্ট করে, অল্প অল্প কেনে, অল্প অল্প। উইদিন এ মান্থ ও দেখলো ওর ওই অ্যামাউন্টটার পাশে 2টো শূন্য যোগ হয়ে গেছে। উইদিন এ
6 মান্থ ও দেখলো ওর কাছে এতটা টাকা হয়ে গেছে যে ওই ফ্রুট মার্কেটে একটা ছোটখাটো দোকান কেনার ক্যাপাসিটি হয়ে গেছে। উইদিন 9 মান্থ ওর কনফিডেন্স এত বাড়ছে, তার মেইন কারণ ও জানে আমার কাছে চেক তো আছে, যেদিনই আমি লস হবে ওই চেকটা ফেলবো, টাকাটা তুলবো, আমার বিজনেস তো এখন রমরমিয়ে চলবে। এবং হলেও তাই, উইদিন 9 মান্থে ওইখানেই ও 3টে দোকানের মালিক হলো এবং 3টে বড় বড় লরি পারচেস করলো, যেখান থেকে ও মালগুলো অল ওভার কান্ট্রিতে সাপ্লাই দেওয়া শুরু করলো। ঠিক 1 বছরের মাথায় ও সত্যি রিচেস্ট পার্সেন্টে পরিণত হলো এবং ভুললো না যে চেকটা তো ভাঙায়নি, চেকটা তো ফেরত দেওয়া উচিত। কনফিডেন্টলি সেই পার্কে গেল এবং পার্কে ওয়েট করছে কখন ওই বয়স্ক ভদ্রলোক আসবে। ও ঠিক ওই যেখানে বসেছিল, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওর হাঁটা চলা চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, অ্যাজ ইফ যেন আগের থেকে অনেক 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 বেশি মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি কনফিডেন্ট। কিছুক্ষণ বাদে দেখলো ওই বয়স্ক ভদ্রলোক আসছেন। ওকে দেখেই ও খুব এক্সাইটেড। ভদ্রলোক বসার আগেই ভদ্রলোককে গিয়ে জড়িয়ে দড়িয়ে বললো, ডু ইউ রিমেম্বার মি? ভদ্রলোক অবাক হয়ে দেখে বললো, ইউ, আই ডোন্ট নো, হু আর ইউ? ইন দ্য মিন টাইম ও চেকটা বার করে ওনাকে দেখাতে যাবে, কিন্তু কানে শুনতে পেল একটা সাইরেনের আওয়াজ। সাইরেনের কিরকম আওয়াজ হয় আপনারা জানেন, বা যেরকম মেডিকেল ভ্যানে যে আওয়াজগুলো হয়, এরকম একটা আওয়াজ। যে মোমেন্টে ওই আওয়াজটা শুনলো ও হকচকিয়ে গেল। দেখলো একটা ভ্যান, যেখান থেকে 8-10 জন ড্রেস পরা, ইউনিফর্ম পরা লোক দৌড়াতে দৌড়াতে ওই বয়স্ক লোকটাকে ধরতে আসছে। ও বুঝতে পারলো না ঘটনাটা কি ঘটছে। ও একটু বাদে দেখলো সবাই মিলে ওই বয়স্ক ভদ্রলোককে প্রায় চ্যাংদোলা করে তুলে ওই গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। ও অবাক হয়ে ওদেরকে জিজ্ঞেস করলো, এটা আপনারা কি করছেন? আপনি জানেন উনি কে? ইন দ্য মিন টাইম একজন বললেন, বলে তোমাকে নিশ্চয়ই উনি বলেছেন উনি রকাফেলার? বলে হ্যাঁ। বলে উনি সবাইকে এরকম বলেন এবং এটাই ওনার একটা বিরাট বড় রোগ। উনি কোথা থেকে একটা চেক ছাপিয়েছেন, যে চেকের মধ্যে রকাফেলার লেখা। ওনার যার সাথেই দেখা হয় তাকেই এরকম চেক লিখে বলেন যে তুমি ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নাও। হোয়াট ইজ দ্য মেটাফার? মেটাফার মানে কি? ওই যে চেকটা, ওই চেকের ওপরে বিশ্বাসটা ওকে কিন্তু সফলতা করলো যত না ওই চেকটা করলো। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা ওই বিশ্বাসটা দেয়, কিন্তু বাচ্চারা বোঝে না যখন সে স্কুল লাইফে থাকে, কলেজ লাইফে থাকে। বোঝে কখন? যখন তার জীবনের 85% ক্রস করে যাওয়ার পর মনে হয় কাশ যদি বাবা মার কথাটা ওই সময় ওইভাবে শুনলাম। গল্পটা বলার দুটো কারণ। একটা কারণ, এখানে অনেক ছোট ছোট বাচ্চা তোমরা আছো যারা আজকের ডেটে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে তোমার লাইফটাকে তুমি যেখানে দেখতে চাইছো সেটা হচ্ছে না। তার কারণ এই গল্পটার মধ্যে খুঁজে পাবে। আর এখানে অনেক প্রফেশনালস আছেন যারা ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে আপনি যথেষ্টভাবে হয়তো সফল, কিন্তু কোথাও একটা আপনার মনে হয় মাঝে মাঝেই লিঙ্ক ফেইলিওর হতে পারে। আমি জানি না, আমার এটা হয়। আমি জানি না কতজন এইভাবে নিজেকে দেখেন। কালকে যখন আমি ফালাকাটা থেকে ফিরলাম, সারা রাত প্রায় জাগাই, রিজার্ভেশন ছিল, কিন্তু রাত্রিবেলা অনেক সময় ঘুমটা ডিপ হয় না, সঙ্গে ব্যাগ থাকে, সঙ্গে ল্যাপটপ থাকে, খালি ভয় হয় যে যদি কিছু অঘটন ঘটে। সবারই হয়, আমারও হচ্ছিল। এবং যখন আমি প্ল্যাটফর্মে নামি 3:15 বাজে শিয়ালদা স্টেশনে, ঘরে যাই। ঘরে গিয়ে আমি আবার প্রিপেয়ার্ড হই, কেননা আমাকে কাটোয়া যেতে হবে। আমি মোবাইল খুলে দেখলাম কাটোয়া 155 কিলোমিটার আমার কলকাতার ফ্ল্যাট থেকে। কিন্তু যথারীতি বাড়ি থেকে চেঁচামেচি শুরু হলো, ড্রাইভার না হলে ভালো করতে। আমি বললাম আমি আমার ড্রাইভার হতে চাই। কিন্তু এখানে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, এটাও ট্রু স্টোরি। কালকে যখন আমি গাড়ি বুক করছি, আপনারা জানেন আজকের ডেটে কলকাতায় 99% আমরা অ্যাপ দিয়ে গাড়ি বুক করি, রাইট? আমিও অ্যাপ দিয়ে গাড়ি বুক করছি, একটু বাদেই গাড়িগুলো ক্যান্সেল করছি। আর শিয়ালদা বা হাওড়া স্টেশনে আপনি যদি কখনো ভোরবেলা যান তাহলে দেখবেন 200 থেকে 250 ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সবাই যা ভাড়া তার থেকে 3 গুণ ভাড়া আপনার কাছে চাইছে। যার বিপদ আছে বা যার প্রয়োজন আছে, যার কাছে সময়ের মূল্য হয়তো ওই টাকাটার থেকে অনেক বেশি, তারা হয়তো বাধ্য হয়ে ওই গাড়িটা নিচ্ছে। এখানে একজনও আছেন যারা এরকম বেশি ভাড়া দিয়ে ট্যাক্সি নিয়েছেন বিপদ আপদে পড়ে? একটু হাত তুলুন না। আমি মহারাজদের মতন কথা বলতে পারি না, এটা আমার নেগেটিভ পার্ট বলতে পারেন। আমি একটু এরকম ভাবে কমিউনিকেট করি। থ্যাংক ইউ। সো যথারীতি আমার গাড়ি বুক হলো। একটি ছেলে আসলো, सोनू ছেলেটির নাম। ওঠা মাত্র বললাম, सोनू भाई। बोले सर आप मुझे भैया कैसे बोल रहे हैं, मैं तो ऐसी ड्राइवर हूँ। नहीं नहीं,
একটা দুটো কথা হওয়ার পরেই সে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানো দেখে আমি বুঝতে পারছি তার ঘুম পাচ্ছে। ইন দ্য মিন টাইম আমি পুরো ট্রেনে আমার মোবাইলটাকে ফ্লাইট মোডে রেখেছিলাম। যেই মোবাইলটাকে আমি নেট অন করলাম, প্রচুর ভয়েস, প্রচুর লেখা, যেরকম রোজ আসে বিভিন্ন বাবা মায়ের কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন। যথারীতি একটি ছোট্ট মেয়ে, আমি জানি না সে এখানে এসে পৌঁছেছে কিনা। জাপান আছো? জাপান, জাপান এসছে? নেই মনে হচ্ছে। জাপানের আসার কথা ছিল, যদি পরে আসে আমি আপনাদের সাথে পরিচয় করাবো। তো ওর ভয়েস মেসেজ, আমরা 4 জন আসবো, কিন্তু তুমি কিন্তু আমাদের ফ্রন্টে জায়গা রেখো। আর তার আগেই তার মা আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, একটা কথা শুনছে না, 2 দিন বাদে পরীক্ষা, আপনার ভয়েস মেসেজে কাজ হবে, কিছু একটা বলুন আপনি। তো যথারীতি মা ওইটা দিয়ে ডিলিট করে দিয়েছে। আমি ওই ভয়েস মেসেজে উত্তরে ওকে ভয়েস মেসেজ বলছি, সোনু শুনছে। আমি বলছি, বাবা পড়াশোনাটা মন দিয়ে করো, তারপরে কালকে যখন দেখা হবে তাহলে কিন্তু আমি ছবি তুলবো, না হলে ছবি তুলবো না। 2 দিন আছে, 2 দিন কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, মানে কালকে আর আজকে। যেই না রাখলাম, সোনু কি বুঝলো না বুঝলো জানি না, সোনু কিন্তু একটা কথা বললো, স্যার अगर आपका ये बात मैं 16 साल पहले सुना होता, हिंदीते बोलছে एज यूजुअल এটাও বললো, अगर मैं अपना फादर मदर का बात सुना होता, मैं गाड़ी का ड्राइवर नहीं होता, मैं लाइफ का ड्राइवर होता। मैं ड्राइवर बनने चला जब मेरा 9 साल था। मैं तब से डिसाइड किया मैं पढ़ाई नहीं करूंगा, गाड़ी चलाऊंगा। लेकिन गाड़ी चलाते वक्त मैंने गाड़ी तो चलाया, लेकिन जीवन का गाड़ी चला नहीं पाया। आई होप यू कैन अंडरस्टैंड द मीनिंग ऑफ द लाइन। একটা ছোট্ট মানে ড্রাইভার, সেও কিন্তু বুঝতে পেরেছে যে সে গাড়ি চালানোর চক্করে গেছে, কিন্তু যদি লাইফটাকে সে ডাইরেক্ট করতে চাইতো তাহলে হয়তো বেসিক যে পড়াশোনা সেটা হয়তো সে মন দিয়ে করতো। এখানে অনেকে আছে মাধ্যমিক ক্যান্ডিডেট, আমি জানি আমাকে রাত্রিবেলা অনেক বাবা মা লিখেছেন মাধ্যমিক পরীক্ষা দেবে, একটু সময় দিন। আমি রিকোয়েস্ট করেছি, এখানে অনেকেই আছেন, আমি একটাই কথা বলবো, আমি কোনো গুরু নই, আমি বিরাট কিছু জ্ঞানী মানুষ নই, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যে ছোট 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 এক্সাম্পলগুলো দেবো, সেখান থেকে হয়তো অনেক কিছু আপনারা কানেক্ট করতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি এখন এখানে ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা আগে বহু ভিডিওতে আমি দেখিয়েছি, বহু জায়গায় দেখিয়েছি, তবুও আমি আবার দেখাবো। তার পিছনে স্পেসিফিক কারণ আছে। যারা আগে দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কোনো হুইসপার করবেন না, কথা বলবেন না। আর যারা ফার্স্ট টাইম দেখবেন তাদেরকে অনুরোধ করব খুব ভাবে মন দিয়ে দেখবেন। একটাই অনুরোধ, একটু যদি সোজা হয়ে বসা যায়। হলটার এসি ঠিক আছে? এসি টেম্পারেচার ঠিক আছে? হ্যাঁ, আপনাদের গরম লাগছে? ঠিক আছে, থ্যাংক ইউ। একটু ঠান্ডা করে দিলে লোকজন একটু যদি ঠান্ডায় বসে তাহলে আমার মনে হয় ভালো হয়। ঠান্ডা লাগবে না? ঠিক আছে, না ঠিক আছে, এটা টেস্টিং ছিল, আপনারা জেগে আছেন তো সেই জন্য। সো সেই মহারাজের এত সুন্দর, না সাউন্ড লাগবে না, সাউন্ড লাগবে না, মহারাজদের এত সুন্দর কথা একটা করে শুনছি আর আমার 10টা করে গল্প মনে পড়ছে। খুব সুন্দর একটা ঘটনা দেখায়। এই ঘটনাটা আমার খুব ফেভারিট ঘটনা। আমি জানি এটা দেখার পর অনেকের কাছে ক্লিয়ার পিকচার তৈরি হবে আমি কেন ঘটনাটা দেখাচ্ছি। Count how many times the players wearing white pass the ball. এই ভিডিওটা আমি বহুবার আগে দেখিয়েছি, অনেকে দেখেছেন, অনেকে ফার্স্ট টাইম দেখবেন। একটাই অনুরোধ, ভিডিওটা যখন প্রথমবার দেখছেন বা যারা আগেও দেখেছেন তাদেরকে অনুরোধ করবো, প্লিজ হুইসপার করবেন। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন কি লেখা আছে? Count how many times the players wearing white pass the ball. মানে কি? একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে। সিম্পল, কি লেখা আছে? সাদা, বলুন। রাইট, যারা সাদা জামা পরে আছে তারা কতবার বলটা পাস করছে সেটা আপনাকে কি করতে হবে? কাউন্ট করতে হবে। মানে ব্যাপারটা এরকম, আমি সাদা জামা পরে আছি আর আমার একজন জিম পার্টনার আছে সামনে বসে, আমি বলটা জিম পার্টনারকে ছুড়বো, আমরা একসাথে ওয়ার্কআউট করি এবং আমরা এত এনজয় করি প্রত্যেক দিন। স্যার আপনি বলটা একটু ধরবেন, জাস্ট আপনি বসেই ধরবেন। তো ধরে নিন স্যারও সাদা জামা পরে আছে, রাইট? তাহলে আমি কতবার বলটা ছুড়লাম? একবার। স্যার ছুড়ে দিন, থ্যাংক ইউ। কবার হলো? 2বার। এখানে আমার গুরু বসে আছে, মানে আমাকে যে কোনো একটা সময় ছেনি হাতুড়ি দিয়ে শেপ দিয়েছে,
কামনাশিস দাশগুপ্ত, হীরক। তো আমি ওকেও বলটা দেবো। সো হীরক আমাকে বলটা, স্যার হীরক স্যার বলটা ধরবেন। কবার হলো? 3 বার হলো। হীরক স্যার আমাকে দিচ্ছে 4 বার। হীরকের ছেলে এসছে, সে স্পাইডারম্যানের বিরাট ভক্ত ছিল। ছোটবেলায় খালি দেখতাম সে স্পাইডারম্যান গেঞ্জি পরছে, সব সময় স্পাইডারম্যান। তো আমার মনে আছে আমি যখন ইংল্যান্ডে প্রথম গেলাম, স্পোর্টস ডাইরেক্ট বলে একটা দোকানে দেখলাম স্পাইডারম্যানের গেঞ্জি। আমারও তখন মনে হলো হিমুর মতো আমিও স্পাইডারম্যান পরবো। সো হিমুও আছে, আমি হিমুকেও আরেকবার বলটা দেবো। ধরবি কিন্তু হিমু, ধর। কবার হলো? কবার হলো? 6 বার। দ্য সেম থিং এখানেও এরকমই দেখাবে। যারা সাদা জামা পরে আছে তারা নিজেদের মধ্যে এরকম ভাবে বল পাস করবে, আপনাকে ওই পাসটা কাউন্ট করতে হবে। ওটা তারা ড্রপও খাওয়াবে, ড্রপটা কাউন্ট করবেন না। বুঝাতে পারলাম? এরকম ড্রপ খাওয়াবে, ড্রপটা কাউন্ট করবেন না। জাস্ট কতবার এরকম ছুটছে, এরকম ভাবে ছুটবে, এই যে ধরবে, এটাকে কাউন্ট করতে হবে। রাইট? খুব মন দিয়ে দেখবেন, স্পাইনাল কর্ড সোজা রাখবেন। রিকোয়েস্ট, জাস্ট 5 সেকেন্ডের একটা গেম। আচ্ছা, গেমটা দেখানোর আগে একটা সহজ প্রশ্ন করি, যারা ফার্স্ট টাইম দেখছেন মেইনলি তাদের জন্য। কতজনের মনে হয় যে এই মহারাজরা বলছিলেন অর্জুনের কথা, কৃষ্ণের কথা, কতজনের মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যে অর্জুন লুকিয়ে আছে, কিন্তু অর্জুন অনেক সময় ঘুমিয়ে পড়ে, মানে ওই কনসেন্ট্রেশনটা সব সময় থাকে না? কতজনের এটা মনে হয়? আছে, কিন্তু মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। থ্যাংক ইউ। আর কতজন রেগুলার অর্জুনকে ইউজ করছেন? মনে হয় যে হ্যাঁ স্যার আমি রোজ প্র্যাকটিস করি, আই এম লাইক অর্জুন, আই এম জাস্ট আ পিওর অর্জুন। আচ্ছা, ও দুজনকে প্র্যাকটিস করে। থ্যাংক ইউ। সো লেটস সি এই গেমটা জাস্ট 3 সেকেন্ডের গেম। কত সেকেন্ডের গেম? 3 সেকেন্ড। এই চুচু, চুচু আপনি কি মোবাইল দেখছেন? আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আমি, আপনি মোবাইল দেখছিলেন নাকি? আপনি তো বলেছিলেন মোবাইল দেখা ছেড়ে দিয়েছেন। আপনাকে কি স্টেজে ডাকবো? আপনি আসবেন? আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নেই। না না, ঠিক আছে ঠিক আছে, লজ্জা পেতে হবে না, লজ্জা পাওয়ার দরকার নেই। আমি পরে স্টেজে ডাকবো ওকে। আমাদের কোড নেমে আমরা কথা বলি, চুচু। এর পিছনে কারণ আছে, পরে আমি বলবো। আই এম সরি। হ্যাঁ, আমরা পয়েন্টে চলে যাই। সো আপনি চোখের পাতা ফেললে এই গেমটা কিন্তু মিস করে যাবেন। সো আমার রিকোয়েস্ট, যারা ফটোগ্রাফি করছেন তারা এমন ভাবে দাঁড়াবেন না যাতে একজনেরও একটু অসুবিধা হয়। জাস্ট 3 সেকেন্ড, এক দৃষ্টে আপনাকে তাকাতে হবে। আপনাকে 3 সেকেন্ডের মধ্যে দেখতে হবে কতবার বলটা পাস করা হচ্ছে। আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন। আমাকে একটু ইয়েস নো এ বলতে পারবেন? সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস অর নো? একটু একসাথে ইয়েস অর নো। এবার পিন ড্রপ সাইলেন্ট হয়ে এটা দেখবেন। পিন ড্রপ আর সাউন্ডটা একটু বাড়িয়ে দেবেন প্লিজ। জাস্ট 3 সেকেন্ড কতগুলো বল পাস করছে আপনাকে কাউন্ট করতে হবে। আর এই 3 সেকেন্ড Count how many times প্লিজ the কেউ players কথা বলবেন wearing না। white pass the ball. কতবার? The correct answer is 16 pass. ওকে, কতজনের 16 হয়েছে একটু হাত তুলে দেখাবেন। আচ্ছা, কতজনের 16 হয়নি তারা একটু হাত তুলে দেখান। হাত আপনাকে তুলতেই হবে। আপনি যদি ভাবেন এটা ওটা করে হাত তুলবো না, এটা হবে না। থ্যাংক ইউ। কতজনের ডান হাত আর বাঁ হাত আছে একটু তুলে দেখাবেন। আমি বলছি না অজুহাত আছে আপনাদের, কারোর অজুহাত নেই, কিন্তু ডান হাত বাঁ হাত যদি থাকে একটু প্লিজ। আমি এক্সারসাইজ করাই, কিছু করার থাকে না, এটা আমার প্রোগ্রামের একটা পার্ট, আমি সব সময় এটা করাই। ডান হাত বাঁ হাত আছে? একটু হাতটা নাড়ান তো। ওয়াও, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা দেখতে। এখানে এত হাত, কত ক্ষমতা বলুন তো এই হাতের। থ্যাংক ইউ। সো আমরা মজাটা দেখি, আসল মজা। আমি জানি যারা আজকে ফার্স্ট টাইম দেখেছেন সবাই আমার সাথে একমত হবেন। নিজেদের মধ্যে কথা রিকোয়েস্ট। গেমটা যখন প্রথম শুরু হয়েছিল, প্রশ্নটা ফার্স্ট টাইম যারা দেখছেন তাদের জন্য। আর গেমটা যখন শেষ হয়, ব্যাকগ্রাউন্ডের কালার টোটালি চেঞ্জ হয়েছিল। উইদাউট গেজিং কেউ বলতে পারবেন কি কালার থেকে কি কালার হয়েছিল? যারা ফার্স্ট টাইম দেখেছেন। ওকে ওকে, আচ্ছা অনেস্টলি বলবেন যারা ফার্স্ট টাইম দেখেছেন, আদৌ আপনি এটা নোটিস করেছেন?
একটু হাত তুলে দেখাবেন কারা কারা নোটিস করেননি। গুড সাইন, ইটস আ ভেরি ভেরি গুড সাইন। কেন আমি পরে আসছি, এটা এটা ফার্স্ট, এটা একটা রিসার্চ অ্যাকচুয়ালি, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ। ইটস এ হিউজ রিসার্চ। মহারাজরা যেগুলো বলছিলেন সেগুলোরই একটা পার্ট। আমরা সেটাই দেখি যেটা অ্যাকচুয়ালি আমরা ভাবি। অ্যাকচুয়াল পৃথিবীটাকে আমরা কেউ রিয়ালাইজ করি না ম্যাক্সিমাম ক্ষেত্রে। যে কারণে মহারাজ বারবার বলছিলেন একই শরীর একই কিছু, কিন্তু ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। তার কারণ আমাদের প্রত্যেকের ভাবনা কোনো না কোনোভাবে এক্সটার্নাল ওয়ার্ল্ড আর ইন্টারনাল ওয়ার্ল্ডের মাঝখানে একটা বিরাট বড় ফিল্টার আছে। আর সেই ফিল্টারটাকে নিয়েই যিনি রিসার্চ করেছেন তিনি হলেন বিখ্যাত ডক্টর রিচার্ড ব্যান্ডলার, যেটাকে এনএলপি বলা হয়। আজকের ডেটে অনেকেই এনএলপি শিখতে চান, অনেকেই এনএলপি শেখার জন্য প্রচুর কিছু করেন। অ্যাকচুয়াল এনএলপি আর কিছুই না, আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ড আর ইন্টারনাল ওয়ার্ল্ড, ইন্টারনাল মানে আপনি জিনিসটাকে কিভাবে পারসিভ করছেন, তার মাঝখানে যে 5 সেন্সরি অর্গান, সেই অর্গানগুলোকে কিভাবে আপনি রিয়ালাইজ করাচ্ছেন। আমি এই গেমটা দেখানোর আগে আরেকটা প্রশ্ন করব, ভেবে বলবেন। দেখবেন উত্তর সবার ডিফারেন্ট হবে, সবার এক হবে না। যারা ফার্স্ট টাইম দেখেছেন তাদের জন্য, গেম চলাকালীন ব্ল্যাক কালারের ড্রেস পরা একটি মেয়ে গেম ছেড়ে চলে গেছিল। হাত তুলবেন না আগে। কে কে নোটিশ করেননি হাত তুলে দেখাবেন। মানে আপনি রিয়ালাইজই করেননি মাঝখান থেকে একটা কালো ড্রেস পরা মেয়ে চলে গেছিল। এগেইন থ্যাংক ইউ। এগেইন এটার মানে আপনার মধ্যে যে কতটা অর্জুন সবসময় ওয়াকিবহাল আছে সেটা প্রমাণ করে। অ্যান্ড ফাইনালি সব থেকে বড় ম্যাজিক্যাল পার্ট, সব থেকে বড় ম্যাজিক্যাল পার্ট দেখবেন, এটাতেও কিছু মানুষ হাত তুলবেন, সবাই না তুললেও, যারা ফার্স্ট টাইম দেখেছেন। কতজন খেলা চলাকালীন একটা কালো গরিলা একটা গরিলা এসছিল, আপনি নোটিশ করেননি? হাত তুলবেন। একটা বিরাট বড় গরিলা। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ। থ্যাংক ইউ। সো কেন নোটিশ করেননি? তার কারণ আমি আপনার মাথায় টোকা মেরে 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 কি ঢুকিয়ে দিয়েছি? Count how many times the players wearing white pass the ball. Count how many times the player wearing white the ball. বারবার বলে 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 আপনার মাইন্ডের যে ফ্রেম সেটাকে আমি শিফট করে দিয়েছি। যেহেতু শিফট করে দিয়েছি, আপনি ওর বাইরে বেরোতেই পারছিলেন না। তার কারণ বারবার আমি বলছিলাম ইটস অনলি ফর 3 সেকেন্ড, অনলি ফর 3 সেকেন্ড, অনলি ফর 3 সেকেন্ড। আপনি ওই 3 সেকেন্ডের বেড়াজালের মধ্যে ঢুকে গেছিলেন যে না না, আমাকে ওই 3 সেকেন্ড ফুল ফোকাস করতে হবে। তার মানে একটা মানুষ যদি 3 সেকেন্ড সেই মাছ ধরা, আমি জানি না আপনারা ধরেছেন কি, তো আমি মাছ ধরতাম আর মা আরও খেতাম। কার কাছে মার খেতাম সেটা না হয় পরেই বলবো, রাইট? কার কাছে মার খাওয়া যায় মাছ ধরলে? বাবা আর মা। সো আই এম ব্লেসড, আজকে আমার বাবা মাও এই হলের মধ্যে আছে। সো পরে না হয় সেটা পরিচয় পর্বটা না হয় সারা যাবে, রাইট? সো সেই মাছ ধরার সময় ফাতনার দিকে তাকিয়ে আছি, অঙ্ক করার সময় ঘুড়ি ওড়ানো দেখছি। তো বাবা বলছে তুই মাছ ধরার সময় এক দৃষ্টি অতক্ষণ তাকিয়ে থাকতে পারিস, একটা অঙ্ক তুই দেখতে পাচ্ছিস না? ভাবলাম না না, ঘুড়িটা প্যাঁচ লড়ছিল তো, লাল ঘুড়িটা জিতবে মনে হচ্ছিল। আমি ছিলাম এরকম। কিন্তু ওই যে কথায় বলে যে কেউ না কেউ আপনার জীবনে আসে, বাবা মা ভগবান রূপে আসে, ঈশ্বর রূপে আসে, আল্লাহ রূপে আসে, জিজাস রূপে আসে। আর যারা বাবা মার কাছে নিজেকে সমর্পণ করে তাদের ভেঙে চুরে কিন্তু উন্নতি হয়ই হয়। তো যে সমস্ত ছোট বাচ্চারা আছো, তোমার যদি বাবা মায়ের প্রতি একটা ভক্তি যদি থাকে না, অবিচল ভক্তি, সেই ভক্তি দেখবে তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। আমি জানি না আমি কতটা আমার জীবনে অ্যাচিভ করতে পেরেছি মানুষের সেবা করে, বাট আই এম থ্যাঙ্কফুল যে সেই জায়গাটায় আমার বাবা মার একটা বিরাট রোল প্লে করেছিল। সো এই ভিডিওটা যখন আমি আবার একবার দেখাবো, আপনারা সবাই অবাক হয়ে ভাববেন কি বাবা এটা কি করে সম্ভব। দেখুন সব থেকে মানে ইউনিক পার্ট কি, গেজ না করে বলতে হবে অ্যাকচুয়াল বলের কালারটা কি ছিল বলুন তো। না, গেজ না করে বলো দাদা, হবে তো ডেডলিফট কালকে, হবে তো? দেখেছো আমার দাদা আর আমি দুজনে খুব মজা করি। আমরা যখন সকালবেলা, আমি জানি না কতজনের বাড়িতে এটা হয়, আমাদের সকালবেলা ওয়ার্কআউটে যেতেই হবে। মানে সকালবেলা ওয়ার্কআউটে না গেলে সারাদিনটা যেন মনে হচ্ছে ডাল যাবে।
আমি যতই পরিশ্রম করি 0.5 ঘন্টা 40 মিনিটের জন্য ওই একটা অ্যাটমসফিয়ার, একটা স্মেলের মধ্যে থাকতে হয়। ওই স্মেলে থাকলেই আমি দেখেছি ওয়ার্কআউট না করলেও আমার বডি না ট্রিগার্ড হয়ে যায়। তো এই ভিডিওটার সব থেকে বড় মজাটা এটাই, দেখুন আপনারা সবাই বলের দিকে তাকিয়েছিলেন, বাট উইদাউট গেস করে আপনি কালারটা দেখুন, এক্স্যাক্ট কালার বলতেই পারবেন না। দেখুন আমাদের কনসিয়াসনেস কিভাবে আমাদের সাথে গেম খেলে, মানে রেগুলার খেলছে কিন্তু, বাট এই ছোট্ট জিনিসটা বুঝতেই 40, 50, কারোর ক্ষেত্রে 60, কারোর ক্ষেত্রে 80 বছরে এসে রিয়ালাইজ করে, আরে আমি এই ছোট্ট একটা জিনিস বুঝতে 80টা বছর লাগিয়ে দিলাম। একটা সিচুয়েশন দিচ্ছি, খুব ইউনিক একটা স্টোরি বাচ্চাদের জন্য, এবং চুচু রেডি হয়ে যাও, তোমার জন্য গল্প আছে কিন্তু, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। খুব মন দিয়ে শুনবেন, গল্প শোনার সময় একটু স্ট্রেট হয়ে বসুন, তাহলে দেখবেন গল্পটা ভালো শোনা যাবে। শ্যামা বসাটা ঠিক আছে? এখানে আমার ডাক্তার বসে আছে, আমার পায়ে ইনজুরি হলে ঠিক করে, তো ডাক্তার সাহেবকেও আমরা বলার সুযোগ দেব যদি আমার পরে সময় পাই। খুব মন দিয়ে শুনবেন। একটা ছোট্ট বাচ্চা, তার নাম এলিজাবেথ, রোজ স্কুলে যায়, আর স্কুলের লাস্ট ক্লাসটা তার খুব পছন্দের ক্লাস। কেন জানেন? তার কারণ লাস্ট ক্লাসে হয় ম্যাজিক, মানে একজন টিচার আসেন, তিনি এসে, তার নাম ফ্লোরেন্স, টিচার এসেই বলে সবাইকে আজকে গল্প শোনাবো, আর গল্পটা শুনতে শুনতে তোমরা সবাই ঘুমিয়ে পড়বে। আর প্রত্যেকটা বাচ্চা ডেস্কে মাথা রেখে গল্পটা মন দিয়ে শোনে, এবং 99% বাচ্চাই কি হয়ে যায়? ঘুমিয়ে পড়ে। আজকে যে ঘটনাটা বলবো খুব মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকাবেন, আর রিকোয়েস্ট করবো কারোর ফোন যদি অন থাকে একটু ফোন বন্ধ রাখবেন, তাহলে সুবিধা হবে। তো আমার মনে আছে গল্পটা অনেকটা এরকম, সেই ফ্লোরেন্স রুমে ঢুকেছে, ফ্লোরেন্স ঢুকে সমস্ত বাচ্চাকে বলছে নাও বি রেডি। সবাই যেরকম রেডি, আর এলিজাবেথও রেডি, কেননা জানে রেডি মানে কি, মাথাটা ডেস্কের ওপর দিয়ে চোখ বন্ধ করতে হবে। এবার ম্যাডাম মিউজিক চালিয়ে ওদেরকে ঘুম পাড়ায়, আর তার সাথে গল্পও বলে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু গল্পটা। সো ফ্লোরেন্স বলছে ধীরে ধীরে, এভরিওয়ান ক্লোজ ইউর আইজ। আপনারা বন্ধ করবেন না, গল্পটা শুনুন, রাইট? এবার যথারীতি সবাই ক্লোজ ইউর আইজ হয়ে গেল, বাচ্চাগুলো সবাই। এবং তখন বললেন, ইমাজিন করো তুমি রয়েছো একটা জুতে, জু চিড়িয়াখানা, আর প্রথমেই তোমার মা একদম লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছে যেখানে স্মল বার্ডস রয়েছে, তারপরেই নিয়ে গেছে যেখানে একটু বিগ বার্ডস রয়েছে অস্ট্রিচের মতো, তারপরেই নিয়ে গেছে স্মল অ্যানিমেলস, ইঁদুর, ছুঁচো, বিড়াল, ছোট ছোট, তারপরেই নিয়ে গেছে বিগ অ্যানিম্যাল, এলিফ্যান্ট, জিরাফ, তারপরে মা নিয়ে গেছে এমন একটা জায়গায় যেখানে লেখা আছে ওয়াইল্ড অ্যানিম্যাল, বি কনসিয়াস, ডোন্ট গো ভেরি ক্লোজ টু দ্য কেজ, বড় করে লেখা আছে। ম্যাডাম বলছে যে তুমি তোমার মায়ের হাত ধরে এখন রয়েছো একটা বাঘের খাঁচার সামনে, আর তুমি দেখতে পাচ্ছ বাঘের খাঁচার ভেতরে বাঘের যে বাঘিনী, আর তার সাথে দুটো কাব, কাব মানে বাচ্চা। আর ঠিক সেই সময় তুমি মাকে বলছো আমাকে একটা আইসক্রিম দেবে, আর মা তখনই বলছে আইসক্রিম আমি নিয়ে আসছি, বাট ডোন্ট গো টু ক্লোজ টু দ্য কেজ, আর কাছে যেও না। এলিজাবেথ শুনতে পাচ্ছে ফ্লোরেন্স বলছে তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে কেউ নেই, আর তুমি ধীরে 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 কেজের কাছে গেছো, তার কারণ দুটো ছোট্ট ছোট্ট কাব মানে বাচ্চা লাফাতে লাফাতে তোমার দিকে এগিয়ে আসছে। যেই না তুমি এগিয়ে আসছে দেখেছো, তুমি কাছে যেতে গেছো, দেখছো দরজাটা খোলা। তোমার খুব ইচ্ছা হচ্ছে একটা কাপকে হাতে নি। ইন দ্য মিন টাইম তুমি পিছন থেকে দেখতে পাচ্ছ মেইন বাঘিনী এমন আওয়াজ করে তোমার দিকে যেই না ঝাঁপ দিল। এবার আপনাদের কি মনে হয় এলিজাবেথ কি করবে? ওই যে বলছে টাইগার, এলিজাবেথ কি করবে? হ্যাঁ, সরে যাবে। হিমু কি করবে? অবশ্যই সরে যাবে, চোখ খুলে দেবে। কেন? ও অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছিল। সো ইটস এ টেস্ট অফ অ্যাওয়ারনেস। এটা রেসপেক্টেড সর্ববিয়ানন্দ মহারাজের কাছ থেকে আমার শেখা।
মহারাজের জন্য একটা জোরদার হাততালি দেবেন, তার কারণ আমরাও এরকম কনসিয়াসনেসের মধ্যে হারিয়ে যাই, আমরা চক্রব্যূহের মধ্যে পড়ে ভুলেই যাই অরিজিনাল, ডুপ্লিকেট বা রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড। আজকের ডেটে রিয়েল ভ্যালু যত না, তার থেকে অনেক বেশি ভ্যালু ভার্চুয়াল ওয়ার্ল্ড। কেন? লোকে, উইথ অল ডিউ রেসপেক্ট, কাউকে আঘাত করার জন্য বলছি না, লোকে ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে একটা আননোন মানুষকে বন্ধু বানিয়ে তার চক্রব্যূহের মধ্যে আটকে কেন আমার সাথে রেগুলার কথা বলছে না, সেই নিয়েই কষ্ট পেয়ে হাত কাটছে, পা কাটছে, গলায় দড়ি দিচ্ছে। একটার পর একটা ঘটনা আমার কাছে আসে। ভার্চুয়াল ওয়ার্ল্ড, রিয়েলিটিতে আদৌ সে ছেলে না মেয়ে কেউ তার ভ্যালিডেশন চেক করেনি। কিন্তু কেন? ইনস্টাগ্রামে আমার সব থেকে ভালো ফ্রেন্ড। আরেকটা কথা, এখানে কাউকে আঘাত করার জন্য আমার উদ্দেশ্য নয়, অভিজ্ঞতা, মানুষ রোজ ঘাটতে ঘাটতে এই অভিজ্ঞতাটা তৈরি হয়েছে যে আমার না স্যার একটা কোথাও একটা না সফট কর্নার তৈরি হয়ে গেছে, কিছুতেই না ওর থেকে বেরোতে পারছি না, আমি জানছি আমি ভুল জায়গায় আটকে আছি। ফালাকাটায় রয়েছি, কাদের ট্রেনিং করালাম? নার্স যারা হতে যায়, আর কিছু নার্স ছিল যারা হয়ে গেছে। আমার কাছে প্রশ্ন এসছে মিনিমাম 200 খানা, তার মধ্যে একটা প্রশ্ন 5 বার এসছে যে আমি ভুল জায়গায় মন দিয়েছি, আমি জানি এটা ভুল জায়গা, তারপরেও আমি বেরোতে পারছি না কেন? মানে জেনে বুঝে সেই চক্রব্যূহের মধ্যে আটকে থাকা। এবার আমরা চলে আসি এই স্লাইডটাতে। এবার দেখুন বলের কালার কি ছিল, ব্যাকগ্রাউন্ডের কালার কি ছিল, আর কিভাবে কালারটা চেঞ্জ হয়। জেনারেলাইজ ভিউ দিয়ে দেখবেন। কিছু বলবে যা? The monkey business illusion. Count how many times the players wearing white pass the ball. দেখুন ব্যাকগ্রাউন্ডের কত বড় কালার, বলটা মাল্টি কালারের বল। এবার জেনারেলাইজ ভিউ দিয়ে দেখুন, জেনারেলাইজ ভিউ মানে ওভারঅল দেখুন। এবার একদম ডান দিকে তাকাবেন ওই মেয়েটার দিকে, দেখুন মেয়েটা বেরিয়ে গেল, এত বড় গরিলা আসলো। দাদা মাথায় হাত দিয়ে বলছি কি আমি দুটো কি করে মিস করে গেলাম, মানে গুড সাইন এটা, কিন্তু ব্যাড সাইন না। দেখো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হলো, মানে একসাথে তোমরা যদি সবাই, আমি তুমি বলছি জাস্ট ফর, অন্যভাবে নেবেন না, এই জায়গাটা দেখুন, এই যে ট্রান্সফরমেশনের জায়গাটা, একসাথে দেখুন 3টে ঘটনা ঘটলো। মেয়েটা গেল, গরিলা আসলো, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হলো। আপনি অ্যাকচুয়ালি যেটা ভাবছিলেন আপনি সেটাই দেখে গেলেন। ইন্টারেস্টিং কিনা? একটা নিজের জন্য হাততালি দেবেন না হাত তুলে? আমার জন্য না, 16. আমাদের লাইফটাও এরকম, আমাদের লাইফটাও এরকম। আমি সিরিয়াল দেখেছি, আমি জানি আমার ফ্যামিলির লোকেরা হাসবে, পরে বলবে দাঁড়াও হচ্ছে, কারণ আমার ফ্যামিলি, টোটাল ফ্যামিলি আছে। সিরিয়াল দেখছেন, সিরিয়ালে দেখা যাচ্ছে এর সাথে ও, ওর সাথে, আর ঠিক তখনই আপনি দেখলেন আপনার হাজবেন্ড ফোন এরকম করতে করতে ঢুকছে, ও তার মানে এর সাথে ও, তার মানে ওর সাথে, মানে আগেই আপনি যে কন্টিনিউয়াস সিরিয়াল দেখছেন তার আফটার এফেক্টে না পুরো ফ্যামিলিতে গন্ডগোল লেগে গেল। আমি জানি না কার কার ফ্যামিলিতে এরকম হয়েছে, আমার হয়, কিন্তু আমি অকপটে স্বীকার করলাম। ওই যে পিছনে 2-3 জন হাত তুলছে, বউ আসেনি মনে হয়, সেই জন্য মনে হয় সাহস করে হাত তুলছে না। সো জোকস অ্যাপার্ট, হোয়াট ইজ দ্য মেসেজ? হাউ ইউ ডু ওয়ান থিং ইউ ডু এভরিথিং। এটা আমাকে প্রথম শিখিয়েছিল আমার গুরু, এখানে বসে আছে সামনে, কামনাশিস দাশগুপ্ত। তো কামনাশিস আমাকে বলেছিল, হীরক বলেছিল, মৃণাল মনে রেখো, হাউ ইউ ডু ওয়ান থিং ইউ ডু এভরিথিং। তুমি একটা কাজ যেভাবে করো না, সব কিছু তুমি সেইভাবেই করো। তো এই একটা কাজে তুমি যদি 110% অ্যাটেনটিভ কনসিয়াসনেসের উপর কাজ করো, তাহলে তোমার মধ্যে এমন চেঞ্জ আসবে, তুমি নিজেও অবাক হয়ে যাবে এই চেঞ্জটা তোমার মধ্যে কি করে আসলো। আজকে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যখন আসছিলাম, আমি ফোনে কথা বলছিলাম আমার খুব ক্লোজ যারা আমাকে ট্রেনিং ইন্ডাস্ট্রিতে গাইড করেন, একজনকে বলছিলাম আমার না কিরকম একটা অস্বস্তি হচ্ছে। সে বললো অস্বস্তি হওয়ার ব্যাপার নেই, ইটস অল ফিক্সড, অল ডেস্টিনস, অল হয়ে গেছে, তুমি জাস্ট স্টেজে দাঁড়াবে আর যেটা তুমি দেখবে সেটা রিপ্লে হচ্ছে। আমি এই কথাটা বহু ভিডিওতে বলেছি, লাইফ ইজ অল অ্যাবাউট রিপ্লে মাইন্ডসেট। রিপ্লে মানে এটাকে বলা হয় অ্যাজ ইফ মাইন্ডসেট। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ ভুল বুঝবেন না, যারা পূর্ব পরিচিত তারা জানেন। কতজন একটা করে সাদা কাগজ পেয়েছেন? ওই সাদা কাগজটা একটু দেখাবেন, ওটা খুব ইম্পর্টেন্ট একটা কাগজ। হ্যাঁ, একদম সবাই মিলে যদি একটু হাতটা তুলে কাগজটা দেখান আমার সুবিধা হয়, বিকজ জয়া এই কাগজটা বানিয়েছে, জয়া বহুদিন ধরে আমার সাথে ফটোগ্রাফিতে আছে। তো একটু কাগজটা আপনারা এভাবে ইয়ে করবেন। ঘুড়ি, আমি জানি না আপনারা ঘুড়ি উড়িয়েছেন কিনা, কিন্তু আমি প্রচুর ঘুড়ি উড়িয়েছি। 4 আনা তখন দাম ছিল, একটু জোরে 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 সবাই মিলে একটু হাত তুলে। আমি মাঝে মাঝে আপনাদেরকে না শিফট করাচ্ছি মাইন্ডকে। থ্যাংক ইউ।
তার কারণ কি হয় জানেন তো, আপনি যখন একটা ফ্লোতে একটা কিছু দেখেন না, দেখতে 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 না ওই ফ্রেমের মধ্যে ঢুকে যান। আমি খালি ফ্রেম শিফট করাচ্ছি যাতে একটা করে আইডিয়া শেয়ার করছি, একটু করে এনজয় ইয়ার্কি মারছি, অন্য কথা বলছি, একটু মাইন্ড শিফট করাচ্ছি। সায়েন্স কি বলছে, আপনি যত এরকম ছোট ছোট চাঙ্ক এইভাবে আপনি যখন শিফট করবেন না, আপনার ব্রেন, আপনার বডি, আপনার মাইন্ড অনেক বেশি ট্রিগার্ড অন থাকে। ইউ নো দ্য মিনিং অফ ট্রিগার্ড অন, মানে না সবসময় সুইচ অন বেসিস। যেরকম আমি যখন ওয়ার্কআউট করি, আমার ট্রেনার আমাকে সবসময় বলেছে এইভাবে বসতে। আমি জানি না কতজন এটা প্র্যাকটিস করেন, দেখাচ্ছি আমি। আমার ট্রেনার বলেছে অ্যাজ ইফ মনে করো চেয়ার আছে, তুমি আর্মিদের সাথে যেন ট্রেনিং করছো, এইভাবে বসা। এটা যে স্কোয়াড পশ্চার বলা হয়। সো সায়েন্সে বলা হচ্ছে, আমি ডাক্তারবাবুকে একটু বাদে ডাকবো, যে আপনি যদি এইভাবে রেগুলার যদি দিনে 10 বার এইভাবে সোজা বসে, একদম এইভাবে, মানে হাঁটুটা এগোবে না, পিছনে বডিটা যাবে এইভাবে, আর এইভাবে আপনি উঠবেন স্ট্রেট, এই যে স্পাইনাল কর্ড আর আপনার লোয়ার বডি দুটোর এত ভালো কানেকশন তৈরি হয়, আপনার বডির যে এবিলিটি তার 1% আমরা ইউজ করি না ডিউ টু দ্য পশ্চার। আর এই পশ্চারটাকে যদি শিফট করানো যায়, জাস্ট শিফট, এইটুকু একটা ছোট্ট শিফটে আপনি দেখবেন আপনার পারফরমেন্স 90 না 110% বেড়ে যায়। কতজন স্টুডেন্ট আছো যারা পড়াশোনা করো, একটু হাত তুলে দেখাবে। আমিও কিন্তু স্টুডেন্ট, আমিও রোজ পড়াশোনা করি। আচ্ছা, হাতটা নামাও। এবার অনেস্টলি কতজন বিছানায় পড়াশোনা করো? বি অনেস্ট, ওকে? এবার প্রবলেম যেটা হয়, এবার তোমরা জানো, কেননা বিছানায় পড়াশোনা মানেই কোথাও না কোথাও একটা লিঙ্ক ফেলিওর হয়, ক্যাজুয়াল বসা হয়। যে মোমেন্টে তুমি ক্যাজুয়াল বসো, বডি মাইন্ড কোঅর্ডিনেশন গ্যাপ তৈরি হয়। রাইট অর রং? খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাবো। আমি আশা করব আপনারা যদি কথা না বলেন, তাহলে হয়তো এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু আইডিয়া পাবেন। খুব মন দিয়ে দেখবেন। আপনারা বোর হচ্ছেন না তো? ইন্টারেস্টিং লাগছে? এই ভিডিওটা দেখে নিন আগে, তারপরে আমি উপরে লেখাটা দেখবেন, দ্য ইউনিভার্স উইল মাল্টিপ্লাই ইউর এফোর্ট, আ মাস্টার্ড শিট অফ ফেথ ইজ অল ইউ নিড। সো খুব ভালো করে দেখবেন, এখানে একটা স্পেসিফিক কারণে আমি ভিডিওটা দেখাচ্ছি, একটু অ্যাটেনশন দরকার। যেরকম ওই গল্পটা বলেছিলাম ফ্লোরেন্স আর এলিজাবেথ, মানে সব সময় কনসিয়াস থাকা, যেটাকে বলা হয় আমার ভাষায় আমি কি বলি, বডিগার্ড মেন্টালিটি। মানে ভেরি ভেরি কনসিয়াস থাকা। আমার একটা সেকেন্ডে যেন স্নাইপার শুটারদের মতন ওই যে টার্গেটের গোল থেকে যেন চোখ না সরে। নিজেকে যদি এটা বলা যায় না, I am actually a sniper shooter, sniper shooter, sniper shooter, sniper shooter, sniper shooter. বলতে 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 আপনার নিউরনাল যে পাথওয়ে আছে না, সাবকনসিয়াস মাইন্ড না, সেখানে প্রোগ্রামিং এ ঢুকে যাবে, I have that power. আমার কাছে বহু মানুষ শিখতে আসে যে স্যার আমি আপনার এই প্রসেসে আমিও নিজেকে ডেভেলপ করব। অনেকে শিখতে আসে, অনেকে মুখস্থ করতে আসে। সো আমি দেখি যারা মুখস্থ করতে আসে তারা বেশি দূর যেতে পারে না, কারণ আমি বুঝতে পারি তার টেন্ডেন্সি হয়েছে আমি পুরো যেটা বলবো সেটা মুখস্থ করে বলবে। আর যারা সত্যিই শিখতে আসে আমি দেখেছি তারা ডুবে যায়, শুধু নয় তারা আরো বেটার কিছু করে। খুব ভালো করে দেখুন এটা। আমি দেখছি বড় করা যাচ্ছে কিনা, দেখছি। And I will carefully place it. এখানে ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। And there are 13 dominoes. And the largest domino, it weighs about 100 pounds, and is more than a meter tall. Ready? Boom. আপনারা দেখতে পেলেন একটা ছোট্ট টাইনি জিনিসটা ফেলার পর জিনিসটা আরেকবার দেখুন। Ready? Boom. ঠিক আছে, বুঝতে পারলেন? অত ভারী একটা জিনিস পড়ার জন্য ছোট্ট একটা বিন্দু কিভাবে সিন্ধুতে পরিণত হলো। এটার একটা এক্সাম্পল আমি আগেও দিয়েছি, অনেকে হয়তো আমার সেশন অ্যাটেন্ড করেন তারা জানবেন। সেটা হলো 0.1 মাল্টিপ্লাই বাই 10 কত হয়? 0.1 মাল্টিপ্লাই বাই 10 1 হয়। আর সেটাই যদি আপনি 1 মাল্টিপ্লাই বাই 10 করেন কত হয়? 10 হয়। তার মানে বুঝতে পারছেন, ওই টাইনি একটা ডট সেটা এলিমিনেট করলে তার ভ্যালুটা
শিফট করে যায়। দ্যাট দ্য সেম থিং। কতজনের কাছে পেন বা পেন্সিল আছে? একটু হাত তুলবেন। গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, রাইট। তো আপনাদের যে পাতাটাকে দেওয়া হয়েছে তার পিছনে একটা ওয়ার্ড লিখুন, CHANCE, স্মল লেটারে লিখলেও হবে। CHANCE পিছনে লিখবেন, CHANCE, চান্স। আমি নিচে আসছি, তাহলে হয়তো ব্যাপারটাকে বোঝাতে পারবো। একটু পরিষ্কার করে লেখা যায়? ছোট হাতে লিখতে বলছি, আমি আপনার লিখছি, CHANCE। দেখুন লিখেছি তো, চান্স। এবার আপনি জাস্ট এখানে আমি যদি এরকম একটা এক যোগ করে দিই, কি হয়ে গেল? চেঞ্জ। তার মানে যদি জিনিসটাকে এভাবে দেখা হয়, বাই চান্স উই নেভার বিকাম সাকসেসফুল অর হ্যাপি, বাই চেঞ্জ উই বিকাম সাকসেসফুল অর হ্যাপি। ইয়েস অর নো? তার মানে লাস্টের যে সি আছে ওর নিচে যদি আপনি জাস্ট একটা স্ট্রেট লাইন লাগান, কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তার মানে বাই চান্স কি আপনি সফল হন, না বাই চেঞ্জ আপনি সফল হন? তাহলে চান্স আর চেঞ্জের ডিফারেন্সের জন্য জাস্ট একটা লাইনই কিন্তু যথেষ্ট। মানে জিনিসটাকে যদি এভাবে দেখি, কাগজটা পাওনি তোমরা? হ্যাঁ, আরেকবার রিপিট করব। তুমি লিখেছো চান্স? দেখি তোমার লেখাটা দাও, আমি লেখাটাকে ডেমো করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। CHANC। নাও এবার দেখো তো কি হলো, ওকে দিয়ে দিই, দেখ কি হলো, বুঝতে পারলি? চেঞ্জ হয়ে গেল। তার মানে লাস্টে যে CHANCE, লাস্টের যে সি, ওই সি এর যেখানে এন্ড হচ্ছে সেখানে জাস্ট একটা ছোট্ট জি যদি বানিয়ে দেন, তাহলে কি হয়ে গেল? চান্স চেঞ্জ হয়ে গেল। মানে জিনিসটাকে যদি এভাবে দেখা যায় যে আপনার সফল হওয়ার জন্য যে ফিল্ডেই আপনি গ্রো করতে চান না কেন, একটা ছোট্ট ডট এলিমিনেট করলেন, ভ্যালু 10x বেড়ে গেল, বা একটা ছোট্ট 1 অ্যাড করলেন, যেটা চান্স ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। মানে এই যে কাগজটা আপনাদের হাতে দেওয়া আছে, এবার ঘুরিয়ে দেখুন কিছু জিনিস আপনাকে আজকের সেশন থেকে যদি আপনি মনে করেন, মহারাজদের কথা বা আমার অভিজ্ঞতার কথা থেকে একটা পয়েন্টে যদি মনে হয় আপনি কিছু নতুন কিছু শিখলেন যেটা আপনার জীবনে কাজে লাগবে, সেটাকে আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। সেই জন্য স্টার্ট ডুইং বলে একটা অপশন দেওয়া আছে, এবং প্যারালালি আরেকটা জায়গায় দেওয়া আছে স্টপ ডুইং। মানে কোথাও যদি মনে হয় আপনার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট আছে, আমি জানি না আপনার ব্যাড হ্যাবিট আর আমার ব্যাড হ্যাবিট দুটো ম্যাচ করবে কিনা। সো আপনার ক্ষেত্রে যদি ব্যাড হ্যাবিট থাকে, সেটাকে আপনাকে এলিমিনেট করার দায়িত্ব কার? এলিমিনেট করার দায়িত্ব কার? আপনার নিজের। থ্যাংক ইউ অম্লান, দেখা করে যেও লাস্টে। সো কনসেপ্ট এটাই, আপনি নিজে কতটা উইলিং আপনার জীবনের যে লক্ষ্যেতে আপনি ভাবছেন। যেরকম মহারাজের জীবনের উদ্দেশ্য, দুই মহারাজের জীবনের উদ্দেশ্যকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, হয়তো উদ্দেশ্য ডিফারেন্ট হবে, রাইট অর রং? যেরকম আমি একটা এক্সাম্পল দেখাই, জয়দীপ এখানে ছেলে এসছে, গুরুদেব পরে দেখা করে যাও। সো আজকে আমার একটা ভালো লাগার দিন, ভালোবাসার দিন, আপনারা এসছেন, আর তার সাথে আমি এমন কাউকে পেয়েছি, আমরা ক্লাস 1 থেকে 5 একসাথে পড়াশোনা করেছি। এটা কত বড় পাওয়া বলুন। ক্লাস 1-এর বন্ধু, সেও কিন্তু আজকে আমার সাথে একই হলে। জয়দীপের জন্য আমি চাইবো একটা ছোট হাততালি আপনারা দিন, তার কারণ এটা একটা দারুণ মিলন। আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখা। তো আমি জয়দীপকে বললাম, জয়দীপ আসতে হবে কিন্তু, বলে আমি একদম আসবো। তো জয়দীপের ফ্যামিলিকে নিয়ে এসছে। আমরা একসাথে কি পরিমাণ দুষ্টুমি করেছি সেটা অফিসিয়ালি আমরা বলতে পারবো না, বাট যদি কখনো সময় হয় ছোট ছোট উদাহরণ আমি আবার দেবো। থ্যাংক ইউ জয়দীপ, থ্যাংক ইউ। সো ঘটনাটা কি বললাম বোঝাতে পেরেছি? কতজন স্টুডেন্ট আছো যাদের মধ্যে সেই ক্রেভিং আছে? ক্রেভিং মানে পাগলপন, যে আমি আমার ফিল্ডে দি বেস্ট হতে চাই, মানে আমি দেখিয়ে দিতে চাই আমি কি পারি। অনেস্টলি তুমি যাই হতে চাও, তুমি ইউটিউবার হতে চাও, তুমি গেমার হতে চাও, হোয়াট এভার, তুমি বিউটিশিয়ান হতে পারো, এনিথিং হুইচ কাম ফ্রম ইউর ইনসাইড, ভেতর থেকে স্পার্ক। ওকে, এটা কিন্তু আরেকবার বলি, এটার মানে এটা নয় যাদের বয়স 20 বছরের পর তারাই হাত তুলবে। আমার বয়স আজকে 51, আর মায়ের পেটে যে সময়টা ছিলাম সেটা ধরলে 52। তো অ্যাট দ্য এজ অফ 52 আমি প্রত্যেক দিন আমি এক একটা করে নতুন স্বপ্ন দেখি, প্রত্যেক দিন। সেটার জন্য বাড়ির লোকজন কিন্তু প্রায়ই আমাকে কি বলে, সুস্থ বলবে না পাগল বলে?
আপনারা বলুন না কি বলবেন? পাগল। আমার পুরো ফ্যামিলি কোনায় বসে আছে, আপনি জিজ্ঞেস করবেন, প্রত্যেক দিন বাবা মায়ের কাছ থেকে এই একদম সার্টিফিকেট পাই কি এটা পাগল, তুই এটা পাগল, তুই এটা পাগল। আর আই এম থ্যাঙ্কফুল যে এরকম পাগলামি করি, যে পাগলামির পর বাবা বলে ভাগ্যিস পাগলামিটা করেছিল, না হলে তোকে তো আমরা এই রাজু বলে চিনতাম না। সো আমি আমার সবার জন্য বলবো, সবাই সবার বাবা মার জন্য একটা হাততালি দেবেন, হাত তুলে হাততালি দেবেন। আমাকে খুশি করার জন্য দেবেন না, আপনি আপনার বাবা মার জন্য হাততালি দেবেন। তার কারণ আপনাকে যে ভূষণ, যে পাগল ভূষণ দিয়েছে সেটার মানে কিন্তু অনেক বড়, কিন্তু সেটা বোঝার ক্যাপাসিটি কতজনের আছে আমি জানি না। যেরকম আপনার বাবা হয়তো পাবলিকলি বা আপনার মা পাবলিকলি আপনাকে হয়তো হিউমিলিয়েট করলো, লাইক তোর দ্বারা কিচ্ছু হবে না বললো, কার সামনে? আরো 4টে বন্ধুর সামনে। আপনি রেগে গেলেন, রাইট? আপনি রেগে গিয়ে ডিসাইড করলেন আমি বাবা মাকে দেখিয়ে দেবো যে সত্যি আমি কতটা সফল হব। এই বাবা মাই পাবলিকলি একদিন সার্টিফিকেট দেবে, আই এম প্রাউড অফ ইউ। তার মানে রাগ করে বাবা মার সামনে নিজেকে প্রুভ করা যায়, আবার রাগ করে বাবা মাকে গালাগালি দেওয়া হয়। তুমি কোন ক্যাটাগরিতে পড়ো সেটা তুমি বিচার করে দেখো। এখানে অনেক স্টুডেন্ট আছো, হয়তো আমার কথা শুনলে তুমি খারাপ বলবে, যে যখন তোমার রাগ হয় দরজা আটকে, দরজা বন্ধ করে তুমি প্রুভ করতে চাও যে আই ডোন্ট কেয়ার ইউ আর মাই ফাদার অর মাদার, ইউ হ্যাভ টু বাউন্ড দাদা 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 দাদা। মানে বোঝাতে পারছি, মানে তুমি আমাকে জন্ম দিয়েছো, তোমার রাইট আছে আমার সবকিছু প্রোভাইড করার, আমার দরজা আমি বন্ধ রাখবো। একটা 16 বছরের মেয়ে, আই এম সরি ফর দ্য এক্সাম্পল, আমি জানি না মেয়েটি ঘরে আছে কিনা, এইভাবে প্রকাশ্যে বলা উচিত কিনা, বাট এটা কেস স্টাডি এভিডেন্স। মেয়েটি বলছে সবাই সিগারেট খায়, আমার সমস্ত বান্ধবী সিগারেট খায়, স্কুলের বাথরুমে সিগারেট খায়, আমি যদি সিগারেট খাই তাতে মায়ের কি প্রবলেম? মায়ের লাইফে 4 জন বন্ধু ছিল, কই আমি তো ইন্টারফেয়ার করিনি। আমি যদি সিগারেট খাই, আমার যদি ইনস্টাগ্রামে 20টা বন্ধু থাকে, তাতে মায়ের কি প্রবলেম? ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ? আজকের দিনের বাচ্চাদের এই ধরনের ল্যাঙ্গুয়েজ যখন একটা মা বা বাবা শোনে, সেটা কতটা পেইনফুল থাকে। মেসেজ একটাই, তুমি তোমার বাবা মাকে বলছো না, তুমি নিজেকে নিজে হার্ট করছো। এনিথিং রং? কিছু বলছেন না? ওকে কিছু বলবেন না, সারাদিন তো বলেন, এখন আমার কাছে যখন এনেছেন ছেড়ে দিন না। প্রত্যেকটা কথায় যদি কাক ঠোকরার মতন ঠোকরান না, খুব কষ্ট হয়। ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন। আমি কালকে গাড়ি চালাচ্ছি, বাবা হঠাৎ করে বলছে, আমি সরি এই এক্সাম্পলগুলো না দিলে হয়তো বোঝাতে পারবো না, গাড়ি 100 কিলোমিটার স্পিডে ছুটছে, খালি রাস্তা, মা শক্ত হয়ে বসে আছে, কেননা মা অত জোরে গাড়ি চালানো তো আমার সামনে বসেনি কখনো, ফাঁকা রাস্তা, আর আমিও গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছি। বাবা বলছে কালকে সকালবেলা তুই জিমে যাবি বলছিস, খেয়ে যাবি না? আমি বললাম বাবা প্লিজ, আমি এখন গাড়ি চালাচ্ছি। ও তুই বুঝতে পারছিস না, তুই খেয়ে যাবি না? আমি বললাম প্লিজ কাক ঠোকরার মতন ঠুকরিও না। বাবা বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মা বললো তুমি চুপ করো না। দেখুন বাবা মায়ের আশীর্বাদ কিরকম হয়। সকালবেলা উঠলাম, আমি জিমে যাবই, কেননা কালকে 350 কিলোমিটার গাড়ি চালিয়েছি, আমার পুরো লোয়ার বডি ধরে আছে, আমাকে স্ট্রেচিং করতেই হবে, বিকজ আমি স্টেজ পারফর্ম করবো, আর আমি স্ট্রেচিং না করলে আমি পারফর্ম করতে পারবো না। সকালে উঠলাম, আমার সাবকনসিয়াস মাইন্ড বললো ইউ নিড রেস্ট, ইউ নিড প্রিপারেশন। আমি শুয়ে পড়লাম, সেই বাবার আশীর্বাদটাই কিন্তু ফললো, আমি কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি। সো বাবা মার কথাটাকে একটু যদি ভ্যালু দেওয়া যায়, কিভাবে? দুভাবে। একটা হচ্ছে প্লে দ্য ম্যাচ, ওয়াচ দ্য ম্যাচ। ইটস এ ফর্মুলা, যাদের কাছে খাতা পেন আছে লিখে নিতে পারেন। আমি আবার স্টেজে গিয়ে বলবো প্লে দ্য ম্যাচ, ওয়াচ দ্য ম্যাচ। এটা আমি স্টুডেন্টদের জন্য বলছি, বাবা মারা কুনুই মারবেন না। কুনুই হয় না ফুটবল খেলা, কুনি দেখ 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 তোকে বলছে, দেখ 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 দেখ, আমি বলি প্লিজ করবেন না, তাহলে আরো ওরা না ব্লক হয়ে যাবে। জাস্ট স্পেস দিন, কিচ্ছু বলবেন না, জাস্ট স্পেস, স্পেস মানে কিচ্ছু বলবেন না। প্লে দ্য ম্যাচ, ওয়াচ দ্য ম্যাচ। ইটস এ টেকনিক্যাল স্কিল যেটা আমি শিখেছি। প্লে দ্য ম্যাচ, ওয়াচ দ্য ম্যাচ। আমি ডেমো দেখাচ্ছি, আর এখন খুব ইন্টেন্সিটি দিয়ে প্রোগ্রাম হবে, বিকজ আমার হাতে সময় বাড়ছে না, কমছে কমছে। সিনেমার লাস্ট সিনের দিকে এগোচ্ছে। এটা সিকুয়েল হবে, সিকুয়েল হয় না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হবে। কিরকম সৌভিক এখানে তাড়াতাড়ি রিকোয়েস্ট করবো প্লিজ কেউ কথা বলবেন না। ধরুন এটা হলো আরেকটা মৃণাল চক্রবর্তী, সাপোজ, জাস্ট এভাবে ভাবো। এবার মৃণাল চক্রবর্তী ম্যাচটা খেলছে ওখানে, আর আরেকটা মৃণাল চক্রবর্তী ম্যাচ খেলার পর ওই ম্যাচটাকে দেখছে। মৃণাল চক্রবর্তী যখন ম্যাচটা খেলছে তখন সে নিজের ভুল ধরতে পারবে? মোস্ট অফ দ্য টাইম সবাই মিলে বলুন, ধরতে পারবে? ইভেন কোচও যদি বাইরে থেকে বলে, ওর রাগ হবে যে কোচ আমাকে সবকিছুতে ইন্টারফেয়ার করছে কেন।
বাট সেই মৃণাল চক্রবর্তী যখন সিনেমার মতন পুরো গেমটা দেখবে, ওই ভুলটা আমি বারবার একই ভুল করছি, বোঝাতে পারছি? সো যারা স্টুডেন্টরা রয়েছে বা যারা প্রফেশনাল, আপনি আপনার রেসপেক্টেড ফিল্ডে, উইথ অল ডিউ রেসপেক্ট, ডোন্ট থিঙ্ক এভরি টাইম, যেটা স্যার বলছিলেন, মহারাজ বলছিলেন, কনফিডেন্স ওভার কনফিডেন্স, যে হোয়াট ইউ নো দ্যাট ইজ দ্য বেস্ট। হতে পারে সামান্য কিছু জিনিস একটু চেঞ্জ করার জন্য মাঝে মাঝে ওয়াচ দ্য ম্যাচ, প্লে দ্য ম্যাচ, মানে তুমি বাবা মায়ের সাথে সারাদিন কি কি বললে, কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, কি কি বিহেভ করলে, এটা কাগজে লেখো, অ্যান্ড প্লে দ্য ম্যাচের মতন এভিডেন্স দাও। আমার মা তো অনেক কিছু বলেছিল, আমি তো একটা কথা বলেছি, তুমি কোথা থেকে দাঁড়িয়ে লিখলে, প্লে দ্য ম্যাচ। এবার ওয়াচ দ্য ম্যাচ, ইউ বিকাম আ ফাদার, ইউ বিকাম আ মাদার। তোমার বাচ্চা তোমার সাথে বলছে আমি সিগারেট খেয়েছি তো কি হয়েছে, বেশ করেছি, বাবাও তো খেত, বাবাও তো মদ খেত, আমি খেয়েছি, বেশ করেছি, তখন দেখবে তোমার গায়ে ওটাই কাঁটা লাগবে। ইয়েস অর নো? সো অলওয়েজ রিমেম্বার, দিস ইজ কল ফার্স্ট পার্সন ভিউ টু থার্ড পার্সন ভিউ। কোনো জায়গায় কোনো রিয়্যাক্ট করার আগে একটু নিজেকে ডিটাচ করে দেখা উচিত। এটাকে বলা হয় অ্যাটাচ উইথ দ্য সিচুয়েশন অ্যান্ড ডিটাচ ফ্রম দ্য সিচুয়েশন। ইটস এ কনসেপ্ট, আমি বলছি না আমি সব জানি, বাট এই কনসেপ্টগুলোর উপর আপনি কাজ করলে না, আপনি নিজেই বুঝতে পারবেন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে না কনসিকুয়েন্স আগে থেকে আপনি দেখতে পাবেন, যেটাকে বলা হয় ইনটিউটিভ মাইন্ড। ইনটিউটিভ মাইন্ড মানে আপনার মনে হবে এটা করলে আমার মনে হয় এই এই ক্ষতিগুলো হতে পারে। সৌভিকের জন্য একটা হাততালি কিন্তু দেবেন, থ্যাংক ইউ। আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো। এই ভিডিওটা বহু স্টুডেন্টকে দেখেছি, যাদের মধ্যে এরকম স্টুডেন্ট আছে যারা আজকের ডেটে আইএস, আইপিএস, WBCS ভুড়ি ভুড়ি, ইভেন মেডিকেলও চান্স পেয়েছে। এটা মেইনলি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য দেখাবো যারা পরীক্ষা দিতে ভয় পাও, যারা ওই মহারাজের ভাষায় ও ম্যানেজ হয়ে যাবে, ও ম্যানেজ করে নেবো, যারা লাস্ট মোমেন্টে এসে বলো না না আমার পরীক্ষাটা ইম্পর্টেন্ট নয়, গার্লফ্রেন্ডটা বেশি ইম্পর্টেন্ট, গার্লফ্রেন্ড চলে গেলে আর সারা জীবনে পাবো না, পরীক্ষা চলে গেলে নেক্সট ইয়ার পরীক্ষা তো দিতে পারবো। আমি জানি এরকম অনেক স্টুডেন্ট হয়তো আছো, যেরকম আমি, আমার ছোটবেলায় আমার কাছে ঘুড়ি ওড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল পরীক্ষা দেওয়ার থেকে। তো আমার কাছে ঘুড়ি ওড়ানোর ভ্যালুটা অনেক বেশি ছিল। তো এই ভিডিওটা জেনারেলি আমি সবাইকে দেখাই না, এই ভিডিওটা আমি কোনো একটা স্টুডেন্ট আমাকে গিফট করে সেই ভিডিওটা দেখাবো। আমার রিকোয়েস্ট, যে ফিল্ডেই আছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, আপনার ফিল্ডে আপনি আরো বেটার ভার্জন হতে পারবেন যদি এই ভিডিওটাকে আপনি কনসিভ করতে পারেন। ইউ নো দ্য মিনিং অফ কনসিভ? মা যেভাবে পেটে কনসিভ করে, আপনার এই 6 ইঞ্চেসের মধ্যে জিনিসটাকে কি করতে হবে, ধরতে হবে। ধরে রাখলেই হবে না, সিচুয়েশনে সেটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট, অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্ট, অ্যাপ্লিকেশন। যখনই আপনি ইমপ্লিমেন্ট করবেন, অনেক ক্ষেত্রেই হবে আপনি যেরকম ভাবছেন সেটা হবে না, কিন্তু তার মানে কি আমি হাল ছেড়ে দেবো না। এভরি টাইম আই শুড গিভ মাই 110%, এভরি টাইম আই শুড গিভ মাই 110%। দেখুন, আপনি লাইফে অনেক ডিসিশন নিয়েছেন, কিন্তু ডিউ টু ডাইরেকশন দেখুন সেটা ডেস্টিনেশনে আপনি পৌঁছাননি, মাঝখানে গিয়ে আপনি কুইট করে গেছেন। আমার জীবনেও এরকম অনেকগুলো ঘটনা আছে। বাট দ্য কোশ্চেন ইজ, ডিসিশন একটা সিচুয়েশনের উপর নেওয়া যায়, বাট ডিসিশনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কি, আপনারা আমার সাথে একমত হবেন, এটা জয়াও জানে, সেটা হলো এটা কি, কম্পাস, দ্যাট ইজ ডাইরেকশন। সো অলওয়েজ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইটস অল অ্যাবাউট ইউর ডাইরেকশন। আপনি যদি ডাইরেকশনটাকে না ঠিক করে, কনসিকুয়েন্স না ভেবে জার্নি স্টার্ট করেন, মোস্ট অফ দ্য টাইমে পেইনফুল হবে। আমার কাছে একটি স্টুডেন্ট এসেছিল যে খুব ভালো ফুটবল খেলে, তার বাবা মায়ের খুব ইচ্ছা সন্তান বড় হয়ে অনেক বড় প্লেয়ার হোক, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করুক। ছেলেটিকে প্রথমেই আমি দেখে বুঝতে পারলাম তার মোবাইল অ্যাডিকশন আছে। আমি প্রথমেই তাকে ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, পোলাইটলি, একটু রুডলি, আমার ভাষায় রুড, বাট ওটা রুড নয় অ্যাকচুয়ালি, বললাম মোবাইল থাকলে ইন্ডিয়া জার্সি পরা হবে না। ছেলেটার আমার কথাটা খারাপ লেগেছিল, কিন্তু ছেলেটিকে আমি বললাম তুই মোবাইলে 10 মিনিট থাকিস, ওটা কি 10 মিনিটেই শেষ হয়ে যায় না, ওটার কনসিস্টেন্সি অনেকক্ষণ এফেক্ট থাকে, রেজোনেন্স। ও বলে অনেকক্ষণ এফেক্ট থাকে। কিরকম? এক্সাম্পল দেখাচ্ছি, ভালো করে শুনবেন, চোখ বন্ধ করে শুনবেন। এফেক্ট, চোখ বন্ধ না রাখলে আপনি বুঝতে পারবেন না দ্য পাওয়ার অফ রেজোনেন্স।
চোখ বন্ধ করে কতজনের কানে ওয়েভের মতন আওয়াজটা পৌঁছাচ্ছে তারা হাত তুলবেন, চোখ বন্ধ করে। মানে ঢেউয়ের মতন আপনি দেখবেন, একটু চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করুন, হাতটা নামাবেন না, হাতটা তুলে রাখুন, যাদের ঢেউয়ের মতন আওয়াজ কানে গিয়ে পৌঁছাচ্ছে। নাও স্লোলি হাতটা নামান, চোখ খুলুন। এই একই জিনিস হয় মোবাইলের ক্ষেত্রে। মোবাইলটা দেখে আপনি ঝট করে বেরিয়ে আসছেন না, কিন্তু মোবাইলটা দেখে রাখলেন, কিন্তু মাইন্ডটা কি হচ্ছে, হ্যালুসিনেশন ওয়ার্ল্ডে ঘুরছে, মাথায় ঘুরছে, মাথায় ঘুরছে, মাথায় ঘুরছে, আবার মনে হচ্ছে কখন আমি হাত দেবো। সো এই ভিডিওটা মন দিয়ে দেখুন। আমি রিকোয়েস্ট করব, রেসপেক্টিভ ফিল্ড, যে ফিল্ডেই থাকুন, আপনি টিচার, আপনি মাদার, আপনি ফাদার, প্রত্যেকের কিন্তু এই ভিডিওটার মধ্যে থেকে অনেক কিছু আইডিয়া পাবেন। রিকোয়েস্ট, কেউ কাউকে কুনুই দিয়ে গুঁতো মারবেন না, ছেলে মেয়েদের মানে বাচ্চাদেরকে দেখ 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 করবেন না, খুব মন দিয়ে দেখুন। আমি আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করতে চলেছি। सिखाने के इनफैक्ट उन्होंने लिटरली बुक भी लिखी थी जिसका नाम था हाउ टू टीच किड्स म्यूजिक, जो बहुत अच्छी सक्सेसफुल बुक थी। इन शॉर्ट 3 साल की एज से ही मोजार्ट को दुनिया के वन ऑफ द बेस्ट टीचर्स से ट्रेनिंग मिल रही थी और उन्होंने तब से ही हजारों घंटे प्रैक्टिस करना स्टार्ट कर दिया था, जिसका रिजल्ट वो दुनिया के बेस्ट म्यूजिक कंपोजर बने। बट नहीं, लोगों ने गौर दिया तो बस इस बात पे कि कैसे एक जीनियस बच्चे ने 21 साल की एज में मास्टरपीस क्रिएट कर दिया और वो कितना टैलेंटेड था। अगेन इस बात पे बिना गौर किए कि मोजार्ट ने इतनी प्रैक्टिस की थी, इतना हार्डवर्क करा था कि इसकी वजह से उनकी उंगलियां तक डिफॉर्म्ड हो गई थी। और बस मोजार्ट ही नहीं, आप ऑलमोस्ट किसी भी हाई अचीवर की स्टोरी उठा के देख लो, टाइगर वुड्स, ओपरा, सचिन, बिल गेट्स, बफेट एक्सेट्रा एक्सेट्रा, इन सब की सक्सेस के पीछे आपको एक चीज कॉमन हमेशा मिलेगी, वो है मेहनत। एग्जाम्पल, कोबी ब्रायंट, जिन्हें वर्ल्ड का वन ऑफ द बेस्ट NBA प्लेयर माना जाता है, वो दूसरों से 3 घंटे पहले प्रैक्टिस करना स्टार्ट कर देते थे हमेशा, जब इंजर्ड थे तब भी। इलॉन मस्क हफ्ते के 80 से 100 घंटे काम करते हैं अपनी दोनों कंपनी को संभालते हुए, टेस्ला और स्पेसएक्स। जेफ बेजो, वन ऑफ द रिचेस्ट मैन, अमेज़न की स्टार्टिंग में हर दिन 12 घंटे काम करते थे बिना एक भी दिन छुट्टी लिए, कभी कभी रात के 3-3 बजे तक वो काम करते थे, तब जाके अमेज़न इतनी बड़ी बन पाई। बिल गेट्स का मैंने पहले भी बताया है, वो स्टार्ट में इतनी मेहनत करते थे प्रोग्राम लिखने में कि वो अपने कीबोर्ड पे ही थक के सो जाते थे और फिर उठ के वापस काम करने लगते थे। अब ये सारी चीजें एग्जांपल्स मैं आपको क्यों बता रहा हूं? मैं बता रहा हूं क्योंकि मैं चाहता हूं कि आप अपने दिमाग से ये बात एकदम अच्छे से निकाल दो, अगर थोड़ी भी है तो, कि कुछ खास लोग होते हैं, टैलेंटेड लोग, वही कुछ बड़ा करके दिखा सकते हैं और मैं नहीं कर सकता। नहीं, आप में कैपेबिलिटी है, आप भी एक्स्ट्रा ऑर्डिनरी सक्सेस अचीव कर सकते हो। লার্নিং জোনে থাকার ইচ্ছা, কিন্তু মাঝে মাঝে প্যানিক জোন থেকে কমফোর্ট জোনের দিকে চলে যাচ্ছি। বি অনেস্ট অ্যান্ড মানে রেসপেক্ট ইউর সেলফ। মানে আমি কিন্তু কোনো টিচার নই, আমি জাস্ট একটা সিচুয়েশন দিলাম যেখান থেকে কোথাও একটা যদি মনে হয় স্প্লিট করে যাচ্ছ, সো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু জাগেল। জাগেল বোঝো তো, জাগলিং করা, জাগলিং বোঝো, জাগলিং জাগলিং বোঝো, জাগলিং। সো জাগলিংয়ে কী হয়, একটা কনসেন্ট্রেশন লাগে। আমি এটা জানি, ভালো জিনিস সবসময় অল্প মনে হয়। যেরকম খুব ভালো সিনেমা আপনি দেখবেন 3.5-4 ঘন্টা অবধি দেখলেও মনে হয় 30 সেকেন্ডে শেষ হয়ে গেল। এরকম মুভি আপনারা দেখেছেন জীবনে? একটাও এরকম মুভি যদি দেখে থাকেন হাত তুলুন, যে হ্যাঁ দারুণ ছিল মুভিটা, কিন্তু শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে গেল। রাইট। সো অনেকটা জাগলিংও ঠিক সেরকম। বেসিক জাগলিং আর কিছুই না, বেসিক জাগলিং হলো আপনাকে বেসিক কনসেন্ট্রেশন দিতে হয়। প্রথমত একটা জাগলিং হয়, আমি যদি এভাবে দেখাই, একটা হচ্ছে এইভাবে, ফার্স্ট এভাবে, এটা জেনারেলি সবাই পারে জেনারেলি। আরেকটা হয় এই দুটো বল একসাথে হাতে রেখে ঠিক এইভাবে, এটা হয়তো একদিনে হবে না, কিন্তু ধীরে ধীরে আপনার হবে। হাততালি দিলে দিতে পারেন, বাট হাততালি না দিলে একটু যায় আসে না, এটা আপনিও পারবেন। ইটস লাইক এ ওয়ার্ক লাইফ। নাও দ্য থিং ইজ প্র্যাকটিস আপনাকে কি আরও বেটার করে যখন আপনি 3টে বল নিয়ে জাগলিং করেন। ব্যাপারটা অনেকটা এরকম, আপনাকে কনসেন্ট্রেট করতে হয়, ফোকাস করতে হয়। মানে হতে পারে আমি করতে গিয়ে বলটা পড়ে যেতেও পারে, বিকজ আমি রেগুলার এখন আর প্র্যাকটিস করি না। যেরকম অ্যাটেন্টিভলি দেখা এরকম অনেকটা এরকম আমার অনেক এরকম হয়েছে, পড়ে গেছে। ঠিক সেরকম আমাদের লাইফ প্রত্যেকেরই না এরকম 3টে বল আছে, যদি এভাবে দেখা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল আপনি, আরেকটা হচ্ছে মেন্টাল আপনি, আর ফিজিক্যাল মেন্টালের বাইরে আরেকটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেস। মানে যেটা মহারাজ বলছিলেন, ইউ আর নট এ বডি, ইউ আর নট এ মাইন্ড, ইউ আর মোর দ্যান দ্যাট। যে আমার তাহলে আমি কে? আমার ফোন, তাহলে আমি কে? আমার শরীর খারাপ, তাহলে আমি কে? আমার মন খারাপ, তাহলে আমি কে? তাহলে আমি আমার মনের মধ্যে ডিফারেন্স, সেটাই আমি আপ্রাণ
ছোট্ট ডেমো দেখাতে চাইবো, অনেকটা জাগলিং এর মতন। এর ঠিক এইরকম ভাবে আপনি নিজেকে যেন জাগলিং করবেন। ওকে, সো এর জন্য কি করতে হবে, কোনো মোবাইল রেকর্ডিং না করে একটু সোজা হয়ে বসতে হবে, স্ট্রেট, জাস্ট স্ট্রেট, একদম একদম। আর রিকোয়েস্ট করবো কারোর ফোন যেন হঠাৎ করে পকেটে ভাইব্রেট না করে। আমাদের হাতে কতটা সময় আছে সেটা আমরা পরে দেখব। চোখ বন্ধ রাখা আপনার কাজ, কেউ কাউকে টাচ করবেন না, ভলেন্টিয়ার্স। এটা হচ্ছে জীবনের একটা ঘড়ি, যে ঘড়িতে আমাদের হাত থেকে প্রত্যেক দিন সময় বাড়ছে না কমছে, কমছে। এইটা বুঝতে অনেকের 80 বছর লেগে যায়।